মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসেবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইসা। খুব দরিদ্র পরিবারের মেয়ে বিধায় বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে রিয়ানের 1 মাসের ভাড়াটে বউ হিসেবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরের সন্তান বিধায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিধায় আজ রিয়ানের তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারো জন্য সে জীবনটাকে বারবার থামিয়ে দিতে চাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপের কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। দিনরাত অন্ধকার ঘরে গুমোটভাবে নির্জীবতার আড়ালে বসে থেকে নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করছে। মা বাবার চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভোলার চেষ্টা করছে না, বরং দিন দিন আরও বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাকেও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ও ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছে না। কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে, অথচ এত সময় দেওয়ার পরও রিয়ান এতটুকু বদলায়নি। ছেলের চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে। ছোটবেলা থেকে রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবার অসুস্থতা রিয়ানকে খুব বেশি ইমোশনাল করে ফেলে। কেননা ও ইতিমধ্যেই নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়ে ফেলেছে। বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আরও বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকেই মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডাক্তার মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে, ওনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না, কেননা উনি যদি আর একবার স্ট্রোক করে তাহলে কিন্তু যাই হোক উনি যা চায় সবসময় তাই করার চেষ্টা করবেন। যত পারবেন উনিকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সব থেকে বেশি টেনশন আপনাকে নিয়ে করে, কারণ উনি জ্ঞান ফেরার পর থেকে উনি বারবার একটা কথাই বলছেন, রিয়ান নতুন করে জীবনটাকে শুরু কর বাবা। রিয়ান এইভাবে নিজের জীবন শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে, নিজের কষ্টগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধহয় বিধাতাও ওর নিশ্চুপ চোখ দুটো এক ফোঁটা জলও দেয়নি। তাই তো ওর মন আকাশে মেঘের ঘনঘটা থাকলে ও চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। সেদিন ও নিজেকে এভাবে পাথর করে রেখেছিল যেদিন ও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডাক্তার রিয়ানের এই নিশ্চবতা দেখে কাতর স্বরে রিয়ানকে বলে উঠল, রিয়ান অতীতে যা হয়েছিল প্লিজ ভুলে যাও না। রিয়ান তখন অট্ট হাসি দিয়ে বলে উঠল, আপনি সব কিছু জানার পরও কিভাবে এটা বলছেন? দেখো রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ, বিধাতা তোমার ভাগ্য এভাবে লিখেছে, বিধায় তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য তোমার আরেকটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনের অবস্থায় দেখতে চাও? ক্রমশ চুলগুলোকে টানতে টানতে রিয়ান বলে উঠল, না, কখনো না ডাক্তার। তাহলে প্লিজ বাবার কথাটা শোনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়। কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটা আবদারেই শুধু করছে, বাবা বিয়ে কর বাবা, জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হক এই কথাগুলো বলতো তখন রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো। অন্ধকার ঘরে দৌড় দিয়ে দিনের পর দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো, সাথে আরও একটা স্মৃতিও ভেসে আসলো। কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ
রিয়ানের ঘরে ঢুকে অঝোর ধারায় কেঁদে বলে উঠেছিল, বাবা, আমি যদি মরেও যাই তাহলে তোর কাছে আমার দাবি ও শেষ ইচ্ছা থাকবে, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি। এই ঘর আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি। রিয়ানের এই কথাটি মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মোক্ষম উপায়টা কি, আর এও বুঝে গেল ডাক্তার তাকে কি বলছে। কিন্তু ডাক্তার, আপনি তো জানেন আমার পক্ষে এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? হুম। তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ে শব্দটা শুনতেই রিয়ান রাগান্বিত কণ্ঠে ডাক্তারকে বলে উঠল, নো ডাক্তার, নো, আমি এটা কখনো করতে পারবো না। ডাক্তার তখন বলল, ও রিয়ান, কামন, আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দাও। আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় করো, কাউকে 2 মাসের বউ হিসেবে ভাড়া করে আনো। রিয়ান ডাক্তারের এমন কথায় বলে উঠল, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার অত মানে জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াটে বউ লাগবে, আর মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে। ব্যাস, কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়ে যাবে। সো তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? রিয়ান ডাক্তারটির কথায় সম্মতি দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে, কারণ এই ডাক্তারটি রিয়ানদের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামাও বলে ডাকে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতোই। রিয়ানের সব খারাপ সিচুয়েশনে বন্ধু হিসেবে 2 হাতে এই ডাক্তার অর্থাৎ সাইফেই রিয়ানকে আগলে রেখেছে। আর তাই রিয়ান সাইফের কথা মতো রাইসাকে আজ বিয়ে করছে। চারপাশে লাল নীল মরিচ বাতি আর আনন্দের উল্লাসে বিয়ে হচ্ছে রিয়ান আর রাইসার। রিয়ানের আত্মীয় স্বজন সবাই আজ ভীষণ খুশি, আর সব থেকে বেশি খুশি মিস্টার শামসুল হক আর তার বউ, কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবন যাপন করবে। আর রাইসার মায়াবী চেহারা, রূপ, লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মা ওকে বউ হিসেবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবারও ভুল করেও ও জিজ্ঞেস করেনি ও কোন পরিবারের মেয়ে, ও কতটুকু পড়াশোনা করেছে, কিংবা ওর মা বাবা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ান মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখতে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটা দেখে নিজেই নিজেকে বলে উঠল, বাবা, এই হট টেম্পারেচার হঠাৎ এমন আইস কুল হলো কেন? কালকেই তো ক্যাফে আমার সাথে এগ্রিমেন্ট সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে বিয়ে করছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য। সো একদম আমাকে ভুল করেও তুমি বলবেন না। মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে। 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আর হ্যাঁ, নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আরও কত কি ব্লা ব্লা ব্লা। আর এখন আমাকে মিষ্টি করে বলছে। তুমি এই অবস্থায় কমফোর্টেবল ফিল করছো রাইসা? যত সব। রাইসার এই বিড়বিড়িয়ে কথা বলা রিয়ান কিছুটা বুঝতে পেরে ভুরু কুঁচকে রাইসাকে বলে উঠল, হ্যালো, আপনি কি কিছু আমাকে বলছেন? যাক বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর তুমি বলে কি ঢং করলেন, এখন আবার আপনিতে চলে গেলেন। লিসেন, একটু আগে আম্মু আব্বু এখানে ছিল বিধায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছি। ও তাই বলুন, এই জন্যই তো বলি হট টেম্পারেচার হঠাৎ আইস কুল হলো কেন? রিয়ান কথাটা শোনা মাত্রই রাগান্বিত কণ্ঠে রাইসাকে বলে উঠল। এক্সকিউজ মি। রাইসা রিয়ানের চোখ মুখ দেখেই বুঝে ফেললো ও খেপেছে, তাই টপিকটা চেঞ্জ করার জন্য হাসি মুখে রিয়ানকে বলে উঠল, কুছ তো গরমিল হে। আরে দেখুন, সবাই আমাদের ছবিও তুলছে, ওইদিকে খেয়াল করেন, না হলে বুঝে ফেলবে। বাচাল। রিয়ানের বাচাল মন্তব্যটা শুনে রাইসা রাগান্বিত স্বরে রিয়ানকে বলে উঠল, আপনি কি, হ্যাঁ, একটা বক
রাক্ষস, মুখে একটু হাসি নেই। জীবনে কি কখনো হাসতে শেখেননি? রাইসার এরকম কথায় রিয়ানের হঠাৎ পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে চলে আসলো। একটা সময় ছিল যখন এই মুখে হাসি ছাড়া বিষাদের মেঘ কখনোই ঠাঁই পেত না, কিন্তু আজ যে হাসিটা দিয়েছিল সেই হাসি কেড়ে নিয়ে অনেক দূরে চলে গেল। রিয়ানের এসব স্মৃতি মনে পড়তেই ও কর্কশ কণ্ঠে রাইসাকে বলল। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। কথাটি বলেই জায়গাটি ত্যাগ করে চলে গেল। রিয়ানের এরূপ আচরণ দেখে রাইসা বলে উঠল। বাবা, এই তো দেখছি পাগলের পাল্লায় পড়লাম। ভাড়াটে বউ, ওকে তোর সাইজ করতেই হবে। হঠাৎই রাইসার মনে হলো পিছন থেকে কেউ একজন তাকে ডাকছে। মা, কোনো সমস্যা হয়েছে? মেয়েলি কণ্ঠটা শুনতে পেয়ে রাইসা পিছনে তাকিয়ে দেখে রিয়ানের মা রাইসার মাথায় আলতো করে স্পর্শ করে এ কথাটি বলছে। রাইসা রিয়ানের মাকে দেখে স্নেহমাখা কণ্ঠে বলে উঠল। না, কিছু হয়নি মা। তাহলে রিয়ান এভাবে চলে গেল কেন? এমনি। ও এরকমই, ওকে একটু মা আগের জীবনে ফিরিয়ে এনো, তাহলে আমি মা সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। রিয়ানের মা কথাগুলো বলে চোখের জল মুছতে মুছতে চলে যায়। রাইসা তখন বলে উঠল। এই হট টেম্পারেচারকে কিভাবে আমি সামলাবো আল্লাহই জানে। কাজে চলে এসেছে, বিয়ে প্রায় সম্পন্ন। তবে বিয়েটা সম্পন্ন হওয়ার পর ক্রমশ রিয়ানের চোখে মুখে মিথ্যে সুখের যে অভিনয় ছিল তা ক্রমান্বয়ে বিষাদের মেঘের কাছে হার মেনেছে। রিয়ান বারবার রাইসাকে বলতে লাগলো। দেখুন ভাড়াটে বউ, আপনি কিন্তু আপনার সীমা কখনোই ক্রস করবেন না। রিয়ানের বারবার এই কথাটায় রাইসা প্রচণ্ড রেগে রিয়ানকে বলে উঠল। আরে মশাই, এই কথাটা আর কয়বার বলবেন? লাইফে কত ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো একটা গাধাও দেখিনি। হ্যালো, খালি ভাব দেখায় যত সব। রিয়ান রাইসাকে কিছু বলার আগেই রিয়ানের চাচাতো বোন মিথিলা দুজনের মাঝে ঢুকে হাসি মুখে রাইসাকে উদ্দেশ্য করে বলল। কি এত কথা ভাবি? এখনই তোমাদের এই অবস্থা? মিথিলার এরূপ মজা রিয়ানের একদমই পছন্দ হচ্ছে না। গম্ভীর কণ্ঠে মিথিলাকে বলল। মিথিলা, আমি এসব একদমই পছন্দ করি না। রাইসা তখন রিয়ানকে একটা মুখ ভেঙচি দিয়ে বলে উঠল। না মিথিলা, সব বলো না, বরং এখানে দাঁড়িয়ে থেকে কারোর শোকে নীরবতা পালন করো। মিথিলা রাইসার এরূপ কথা শুনে হাসতে থাকে। যেই মাত্র রিয়ানের দিকে চোখ পড়ে অমনি ভয়ে ভয়ে রিয়ানকে বলল, সরি। বলে চলে গেল। মিথিলা যাওয়া মাত্রই রিয়ান রাইসার হাতটাকে শক্ত করে ধরে বলল। বেশি বার বাড়বেন না, হ্যাঁ? রিয়ান এতটাই জোরে রাইসার হাতটা ধরেছিল যে রাইসা প্রচুর ব্যথা পাচ্ছিল। এতটাই পাচ্ছিল যে বাধ্য হয়ে সে রিয়ানকে কাতর স্বরে বলে উঠল। ব্যথা পাচ্ছি আমি। রিয়ান কথাটি শোনা মাত্রই হাতটা ছেড়ে চলে যায়। রাইসা হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা অনেক লাল হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। না চাইতে রাইসার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি হলো ভাবি? গলার আওয়াজ পেয়ে রাইসা পাশে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। রাইসা অন্যদিকে তাকিয়ে চোখের জলগুলো মুছে ফেলল এবং একটু মুচকি হাসি দিয়ে মিথিলাকে বলল। কিছু না। তাহলে তুমি কাঁদছিলে কেন? এমনি বাবা মায়ের কথা একটু মনে পড়েছে। থাক ভাবি, একদম কাঁদবে না। আর তাছাড়া আজ থেকে আমরাই তো তোমার আপনজন। বড় মাই তো আজ থেকে তোমার মা, আর বড় বাবা তোমার বাবা, আর আমি একমাত্র কিউট বোন। রাইসা মিথিলার কথাগুলো শুনে মিথিলাকে জড়িয়ে ধরল আর মনে মনে ভাবল, সবাই কত ভালো, শুধু রাক্ষসটাই খারাপ। ওর কিসের এত কষ্ট? কেনই বস হঠাৎ করে প্রচুর রেগে যায়? না, আমাকে জানতেই হবে। চলো ভাবি, এবার তোমাকে তোমার ঘরে নিয়ে যেতে বলেছে বড় মা। রাইসার মিথিলার সাথে রিয়ানের রুমে যেতেই অবাক হয়ে যায়। পুরো ঘর যেন স্বর্গীয়র মতো। ঘরের পশ্চিম পাশে রাজাদের মতো পালং, আর সেই পালংয়ের ওপর গোল্ডেন কালারের একটি বিছানার চাদর, যেটি রোদে কিংবা তীব্র আলোর স্পর্শে লালচে কালার ধারণ করে। তার উপরে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ আঁকা। বিছানাটার চারপাশে রং বেরঙের ফুল, যার গন্ধ আর সৌন্দর্য যে
যে কেউকে ঘরটার প্রতি আকৃষ্ট করে ফেলবে। বিছানাটার দক্ষিণ পাশে একটা মস্ত বড় জানালা, যা দিয়ে চাঁদের হাট দেখা যায়। পুরো ঘরে মোট 4টা জানালা, আর 4টা জানালার মধ্যে লাল পাড়ের গোল্ডেন কালারের পর্দা। ঘরের দেওয়ালটায় হালকা ব্লু কালার করা, আর ঘরটার উত্তর দিকে মস্ত বড় এক বারান্দা, যা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। কি ভাবি, পছন্দ হয়েছে ঘরটা? কিন্তু কিন্তু কি? না, আসলে আমি এই প্রথম এত বিলাসবহুল ঘর দেখেছি। এইটুকু দেখেই তোমার এই অবস্থা? তাহলে বাকি জীবন কি করবে? মানে? মানে তোমার যার সাথে বিয়ে হয়েছে সে এর চেয়ে আরো বেশি বিলাসিতা পছন্দ করে। যাই হোক, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, ভাইয়া কিছুক্ষণ পর চলে আসবে। এই কথা বলে মিথিলা চলে যায়। মিথিলা চলে যাওয়ার পর রাইসা ঘরে ঢুকেই দরজা ভিতর থেকে আটকে দেয়। তারপর মনের আনন্দে গান গেতে গেতে পুরো ঘর ঘুরে দেখলো। বাবা, রাক্ষসের দেখি চয়েস আছে না। খ্যাত টাইপের কোনো ছেলের অন্তত ভাড়াটে বউ হয়নি। এই কথা বলতে বলতে রাইসা পালংটির প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে কাছ থেকে দেখার জন্য তার কাছের দিকে যেতেই হঠাৎ তার চোখ পড়ল ঘরের দেওয়ালগুলোর দিকে। দেওয়ালের দিকে ভালো করে তাকাতেই রাইসার মুখটা বিষাদে কালো মেঘ পুঞ্জ বাসা বাঁধে। রাইসা দেখতে পেল রিয়ানের পুরো ঘরের দেওয়াল জুড়ে শুধু একটি মেয়ের ছবি, আর প্রতিটি ছবির নিচে দিয়ে লেখা, এখনো তোমায় ভালোবাসি রিয়া। চলে গেছো তাই বলে কি ভুলে যাব? এখনো মাঝরাতে তোমার জন্য বুকটা কেঁপে ওঠে রিয়া। রাইসা রিয়ানের এসব কাণ্ড দেখে সহ্য করতে না পেরে বলে উঠল, ইস, পাগলও আবার কাব্য লিখে, যত সব ঢং। কিন্তু এই মেয়েটিকে সারা ঘর জুড়ে এই মেয়েটির ছবি বা কেন? রাইসা যখন এইসব চিন্তায় মগ্ন ছিল তখনই রাইসার মনে হলো দরজায় কেউ একজন নক করছে। দরজায় নকের আওয়াজ রাইসার কানে আসতেই রাইসা প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই, কে? ওপাশ থেকে ধমক দিয়ে কেউ একজন বলে উঠল, আমি কে? এই বাচাল মেয়ে, দরজা খোলো। রাইসা কথাটি শুনেই বুঝতে পারলো রিয়ান ছাড়া এ আর কেউ নয়। ও, তাছাড়া এই ঘরটা তো বক রাক্ষসেরই। সো ওই তো এখন এই ঘরে আসবে। রাইসা গিয়ে দরজাটা খুললো। খুলতেই দেখতে পেল রিয়ানের চোখে মুখে রাগ ভাব। রিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইসা ভয়ে ভয়ে বলে উঠল, হাই স্বামী। শ্যাট আপ অ্যান্ড জানি এখন আপনি আর কি বলবেন। ডোন্ট ক্রস ইউর লিমিট। তো তাছাড়া আর কি বলবো? তুমি আমার ঘরে ঢুকে আমার অনুমতি ছাড়া দরজা লাগিয়েছো। সাহস তো তোমার কম নয়। সাহসের কি দেখছেন আপনি? আপনি কি জানেন আমি কে? রিয়ানের তখন রাইসার মুখের একদম নিকটে গিয়ে বলে উঠল, কে আপনি? বাবা, এই তো দেখছি শুধু হট হয়ে যাচ্ছে। না, একে কন্ট্রোল করতেই হবে এই বলে। রাইসা খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল, আমি কেউ না। ইউ? আপনি এত গরম হন কেন? হ্যাঁ, যাই হোক, এই পুরো ঘরে দেয়াল জুড়ে এগুলো কার ছবি? রাইসার এরূপ প্রশ্নে রিয়ানের আচরণের মাঝে একটু পাগলামি ভাব দেখা গেল। রিয়ান ছবিগুলোর প্রতি অতি নিকটে গিয়ে একটি ছবির মধ্যে হাত দিয়ে কান্নামাখা কণ্ঠে রাইসাকে বলে উঠল, এ আমার সব, এ আমার ভালোবাসা। ও আমার বউ। ও ছাড়া আমার হৃদয়ে অন্য কারো স্থান নেই, আর কখনো হবেও না। আর এ কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, ওকে? আর ভুল করেও কখনো এই ছবিগুলোকে টাচ করবেন না। যদিও আপনার বউ হয়, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আর তাছাড়া ওই বা কোথায়? সেই কৈফিয়ত আপনার কাছে দিতে আমি বাধ্য নই। আর তাছাড়া আপনাকে আমি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য জোর করিনি। আপনার টাকা লাগবে বিধায় আপনি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য রাজি হয়েছেন। সো আমার সম্পর্কে কিছু জানার একদম চেষ্টা করবেন না, ওকে? এই বলে রিয়ান বিছানার দিকে যেতেই দেখে ফুল দিয়ে পুরো বিছানা সাজানো। ফুল দেখতেই রিয়ান ক্রমশ আরও বেশি রেগে যায়। রাইসার কাছে গিয়ে রাইসাকে বলে উঠল, হ্যাঁ, কে সাজালো? রাইসা রিয়ানের আচরণ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রিয়ানের প্রশ্নের উত্তর দিল,
আমি জানি না। ওকে ফাইন, আজ থেকে জেনে রাখুন। লিসেন, আমি পৃথিবীতে সব থেকে বেশি ফুলকে অপছন্দ করি, আর এসব হয়তো মিথিলার কাজ, যত সব। রিয়ান রাইসাকে এই কথা বলে বিছানার কাছে গিয়ে পুরো বিছানার চাদর ফুলগুলোকে ক্রমশ ছিঁড়ে ফেলে দিতে লাগলো আর বলতে লাগলো, আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রাইসা রিয়ানের এরূপ ভয়ঙ্কর আচরণে খুব ভয় পেয়ে যায়। তারপর ভয়ে ভয়ে রিয়ানকে থামানোর জন্য ও রিয়ানের কাছে যায়। রিয়ানের কাছে যেতেই রিয়ান ওকে জোরে সোরে একটা ধাক্কা মারে, ফলে রাইসা নিচে পড়ে গিয়ে হাতে প্রচণ্ডভাবে ব্যথা পায়। রিয়ান রাইসার ব্যথাটাকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। রিয়ানের এরূপ নিষ্ঠুরতার আচরণ দেখে রাইসা খুব বেশি কষ্ট পায়। এত নিষ্ঠুর কিভাবে একটা মানুষ হয়? ব্যথা পেয়েছে অথচ একবারও দেখলো না, এমন কেন উনি? তারপর রাইসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বারান্দার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল আর ভাবলো, নিচে নিয়ন আলোয় ব্যস্ত শহরের পথগুলো এখন কেমন নির্জন, আর এই নির্জনতায় দিনের আলোয় সুখী হওয়া মানুষগুলো এখন একটু একটু করে নিজেদের কষ্টগুলোকে আঁকড়ে ধরবে, আর সাথে কিছু যাযাবর আবেগ আর ক্ষত বিক্ষত স্মৃতিকে। বাহ, বাচাল হলেও ভালোই তো কথা বলতে পারেন। কে? এই বলে রাইসা পিছনে ফিরে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। একটু অভিমানী কণ্ঠে রাইসা বলে উঠল, ও আপনি হট টেম্পারেচার। আমার উপর অভিমান হয়েছে, কিন্তু তাও আমাকে হট টেম্পারেচার বলাটা গেল না। রাইসা রিয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইসার এই নীরবতা দেখে রিয়ান চুপচাপ অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর একটু আমতা আমতা করে বলে উঠল, আসলে আমি দুঃখিত তখন আপনাকে ওভাবে ধাক্কা দেওয়ার জন্য। রাইসা রিয়ানের এই অপরাধী বোধ দেখে একগাল হাসি দিয়ে সব অভিমানকে আড়ালে রেখে রিয়ানকে বলে উঠল, কোনো সমস্যা নেই বকরাক্ষস। কি? না মানে রিয়ান স্যার, না আপনি তো ভারী অদ্ভুত মেয়ে, একটু আগেই তো দেখলাম একরাশ অভিমান আর এখন নিমিষেই সব উধাও। ও আমি এরকমই। ওকে ফাইন, আমার সাথে আসুন। এই বলে রিয়ান রাইসার হাতটি আলতো করে ধরে রাইসাকে বারান্দা থেকে ঘরে বিছানায় নিয়ে বসায়। তারপর রাইসার হাতের মধ্যে মলম লাগিয়ে দেয়। রাইসা রিয়ানের এই কাণ্ড দেখে নিজেই নিজেকে বলে উঠল, কি অদ্ভুত ছেলে, এই গরম এই আবার ঠান্ডা, এত অদ্ভুত কেন উনি? কিছু ভাবছেন আপনি? ভাবছি কোন পাগলের পাল্লায় পড়লাম। হ্যাঁ মানে? মানে আমি বলছি আমি এখন লুডো খেলবো। কি? আস্তে 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 কানের পর্দাটা তো ফেটে গেল আমার। বাজে কথা বলা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে রিয়ান উঠে দাঁড়াতেই রাইসা রিয়ানের হাতটা শক্ত করে ধরে বলল, সব মেয়ে বিয়ের রাতে স্বামীর কাছে চাঁদ দেখার ইচ্ছা প্রকাশ করে, আর স্বামীও এমনভাবে বউকে চাঁদ দেখায় যে মনে হয় জীবনে প্রথম চাঁদ দেখেছে। আবার কোনো মেয়ে ছাদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, আর আমি আপনার ভাড়াটে বউ দেখে আপনার কাছে লুডো খেলার আবদার করেছি, আর আপনি তা পূরণ করবেন না? না, আমি এসব আলতু ফালতু আবদার পূরণ করিনি। কি করব বলুন? আমি মানুষটাই তো আলতু ফালতু। রাইসার এমন কথায় রিয়ানের ওর প্রতি একটু মায়া জাগ্রত হয়। তাই রিয়ান সহানুভূতিশীল কণ্ঠে রাইসাকে বলে উঠল, সবই তো বুঝলাম, বাট সরি, আমার কাছে লুডো নেই, ঘুমান। আর আপনি কি করবেন? কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? আগে না, আর কি করব আমি? মেয়ে মানুষ বিধায় আপনাকে বিছানায় ঘুমোতে দিলাম, আর আমি সোফায় গিয়ে ঘুমালাম। দূর, কার পাল্লায় যে পড়লাম। রিয়ান রাইসার কথায় কোনো পাত্তাই না দিয়ে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। রিয়ানের এই অবস্থা দেখে রাইসা বলে উঠল, আমি লুডো খেলবই, এই বলে নিজে নিজে চিল্লাতে লাগলো, ছক্কা ছক্কা, উর্রে, 5-5, ইয়েস। রাইসার ছক্কা পাস চিল্লানিতে রিয়ান সোফায় বসে পড়ল। তারপর বলল, এই আপনি কি পাগল হয়ে গেছেন? আর লুডোর কোর্ট নেই, ছক্কা 5 পাইছেন কই? মনের ভেতর লুডো কোর্টের ছবি এঁকে খেলছি। উফ, প্লিজ দয়া করে আমাকে একটু ঘুমোতে দিন। ওকে, যেহেতু দয়া চেয়েছেন তাই আর কথা বলবো না।
ধন্যবাদ। এই বলে রিয়ান শুয়ে পড়ল। রাইসাও আর কোনো কথা বলল না। রিয়ানের মনে হলো রাইসা ঘুমিয়ে পড়েছে, তাই রিয়ান মনে মনে বলে উঠল, যাক বাবা, বাচাল ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমিও এখন একটু ঘুমাই। এই বলে রিয়ান ঘুমিয়ে পড়ল। আধা ঘন্টা পর রিয়ানের মনে হলো তার মুখের উপর কারো একজনের নিঃশ্বাস পড়ছে। কেউ একজন তার মুখের একদম নিকটে এসে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। এই অনুভূতিতে একটু চমকে গিয়ে রিয়ান চোখ খুলতেই দেখে, রাইসা। ভয়ে রিয়ান যেই মাত্র বসতে যাবে অমনি রাইসা রিয়ানকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। রিয়ান থাপ্পড়টা খেয়ে কিছু সময় রাইসার পানে তাকিয়ে রইল, তারপর সিংহর মতো গর্জন করে বলে উঠল, আপনি কি পাগল? কে 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 কেন? কেন মানে আমাকে থাপ্পড় মেরে আবার কেন বলছেন? আসলে কি বলুন তো, আমার না ঘুম না আসলে যাকে সামনে পাই কিংবা আমার আশেপাশে পাই তাকে ইচ্ছে মতো মারতে থাকি। আজীব মানুষ তো আপনি। তো ঘুমান, আপনাকে কি কেউ বলেছে রাত জাগতে? মানেটা কি? কিভাবে আমি ঘুমাবো? কেন চোখ বন্ধ করে ঘুমাবেন? আরে আমি সেটা বলিনি। আমি বলছি আপনি তো পুরো বিছানায় ফুল ছিঁড়ে এক অবস্থা করে রেখেছেন। ওগুলো পরিষ্কার না করলে আমি কিভাবে ঘুমাবো? তা পরিষ্কার করে ফেলুন। ইস, শখ কত! শুনুন, যে ফুল ছিঁড়েছে তারই পরিষ্কার করতে হবে। মানেটা কি? দেখুন, না পরিষ্কার করলে আপনি কিন্তু এখন আরো একটা থাপ্পড় খাবেন। তখন কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। ওকে ফাইন, আমি পরিষ্কার করে দিচ্ছি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিছানা পরিষ্কার করে দেওয়ার পর 1 মিনিটও দেরি না করে আপনি ঘুমিয়ে যাবেন। ঠিক আছে। রাইসা চুপচাপ বসে থাকে আর রিয়ান প্রচণ্ড তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে ফেলে। তারপর রাইসাকে গম্ভীর কণ্ঠে বলে, এই যে ম্যাডাম, পরিষ্কার করে দিয়েছি, এবার দয়া করে একটু ঘুমান আর আমাকে একটু শান্তি দিন। কিন্তু স্যার, আমার যে ঘুম পাড়ানির গান না শুনলে ঘুম আসে না। শ্যাট আপ, আপনি কিন্তু এবার আমাকে অতিরিক্ত বিরক্ত করছেন। দেখুন, আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো একটা ছাগল, এগুলো আপনার পছন্দ হবে কি করে? যত সব। এই বলে রাইসা মুখটাকে ভার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রিয়ানও তখন আর কোনো কিছু না কথা বাড়িয়ে শুয়ে পড়ে আর অবাক দৃষ্টিতে দেয়ালের সেই ছবিগুলোর পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠে, রিয়া, কেন আমায় ছেড়ে চলে গেছো? আমি যে বড্ড বেশি একা হয়ে গেছি, বড্ড বেশি। রোজ রাতে রিয়ান এক হাতে নিকোটিন আর আরেক হাতে মদের বোতল নিয়ে রিয়ার ছবির দিকে তাকিয়ে একরকম নানা কথা বলতে থাকে। কখনো বা চোখগুলো কষ্টের স্পর্শে লাল করে ছবিগুলোর দিকে তাকিয়ে থেকে এক একটা রাতটাকে বেহিসেবেই পার করে দেয়। কেননা রিয়ান যখন ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে কিংবা ছবিগুলোর সাথে কথা বলে, তখন ওর মনে হয় ফ্রেমে বন্ধ থাকা ছবিটির মানুষটিও নিশ্চুপভাবে ওর কথাগুলো শুনছে, ওর জন্য কাঁদছে। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। সারা রাত নির্ঘুম চোখে ছবির পানে তাকিয়ে থাকার কারণে ভোরের দিকে রিয়ানের চোখে একটু ঘুম নেমে আসে, কিন্তু ঠিক 5:30 হালকা পানির স্পর্শে রিয়ানের সেই ঘুমটাও ভেঙে যায়। একটু অস্বস্তিকর ভাব নিয়ে চোখ কচলাতে কচলাতে তাকিয়েই রিয়ান দেখতে পেল রাইসা এক হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কি? সরি, দেখুন, এত বেলা অবধি মুসলিম জাতির ঘুমাতে নেই। আর তাছাড়া আপনাকে সেই কখন থেকে আমি ডাকছি, কিন্তু আপনার কোনো সাড়া শব্দ নেই, তাই বাধ্য হয়ে এটা করতে হয়েছে। এবার দয়া করে যান, গিয়ে অজু করুন, তারপর নামাজ পড়তে যান। রাইসার কথায় রিয়ান কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। রিয়ানকে ওয়াশরুমে যেতে দেখে রাইসার চোখে মুখে আনন্দ উৎসব নেমে আসে, কিন্তু পরক্ষণেই তা নিমিষেই আবার মেঘের কাছে হার মানে। রিয়ান ওয়াশরুম থেকে এক জগ পানি এনে সোজা রাইসার মাথায় ঢেলে দেয়। পানিটা এতটাই ঠান্ডা ছিল যে তার স্পর্শে রাইসা কাঁপতে লাগলো, কিন্তু রিয়ান রাইসার কাঁপুনিতে গুরুত্ব না দিয়ে অনায়াসে রাইসাকে বলে উঠল, ভাড়াটে বউ হিসেবে এসেছেন, ভাড়াটে বউ হয়ে থাকুন, একদম আমার উপর অধিকার ফলাতে চাইবেন না। আর হ্যাঁ, ভুল করেও দ্বিতীয়বার এসব কাজ করার আগে একবার হলেও ভাববেন যে আপনি কার সাথে এসব করছেন। আন্ডারস্ট্যান্ড?
এই বলে চোখে মুখে একরাশ রাগ নিয়ে রিয়ান ঘর থেকে বেরিয়ে যায় আর রাইসা রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরিয়ে বলে উঠল, আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত, এদের চেনা বড় দায়। এরা যখন তখন বদলে যেতে পারে, যখন তখন। এই বলে রাইসা অজোর দ্বারায় কাঁদতে লাগলো, কিন্তু পরক্ষণেই রাইসার কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে যায় একটা কথা ভেবে। আসলে আমাদের উচিত মানুষের বদলে যাওয়াটা না দেখে তার বদলে যাওয়ার কারণটা খোঁজা, আর আজ থেকে সেটাই আমি করব। চোখের জলগুলোকে মুছে মুখে একগাল হাসি নিয়ে রাইসা লাগেজ থেকে জামাকাপড় বের করলো। মেরুন কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে তারপর নামাজ পড়ে পুরো ঘরটাকে পরিপাটি করে সাজাতে শুরু করলো। আলমারিতে তাকে এক পাশে নিজের জামাকাপড়গুলো, অন্য পাশে রিয়ানের শার্ট প্যান্ট গোছাতে লাগলো। হঠাৎ রাইসার চোখে পড়লো রিয়ানের শার্ট প্যান্টের নিচে 3টে মদের বোতল। বোতলগুলো পেয়ে রাইসা অবাক দৃষ্টিতে বোতলগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর নিজেই নিজেকে বলে উঠল, মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, অথচ এই সম্মান পাওয়ার পরেও এরা সামান্য কষ্টতে কেন এভাবে ভেঙে পড়ে, ক্রমশ নিজেকে কেন এভাবে শেষ করে দেয়। কিন্তু একবার কি তাদের মাথায় এটা আসে না যে জীবন মানে সমস্ত সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নেয়া, জীবন মানে এক একটা আঘাত থেকে নতুন করে শিক্ষা নেয়া। না, এইভাবে শেষ হতে আমি আপনাকে দিব না রিয়ান সাহেব। এই বলে রাইসা মদের বোতলগুলো আলমারি থেকে সরিয়ে ফেলে। ভাবি, ভাবি, কে? আমি। ও মিথিলা, এসো ভেতরে এসো। মিথিলা ঘরে ঢুকতেই একগাল হাসি নিয়ে রাইসাকে বলে উঠল, ভাবি, প্রথম দিনেই তো তুমি বাজিমাত করে ফেলেছো। মানে? ভাবি, তুমি আবার মানে জানতে চাও? তুমি জানো ভাইয়া আজকে ভোরে বড় বাবার সাথে ফজরের নামাজ পড়তে গেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলছি, কেননা আমি নিজের চোখে দেখেছি ভাইয়া টুপি পরে বড় বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আজ এত বছর পর এই প্রথম আমি আমার বড় বাবাকে হাসতে দেখেছি। ভাবি, এত ভালো একটা কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। মিথিলা, তুমি সত্যি বলছো তো? কেন ভাবি? আমার না বিশ্বাস হচ্ছে না। এই, তুমি আমাকে একটা চিমটি কাটো তো। ওকে, ফাইন। এই বলে মিথিলা মুস্কি হাসতে হাসতে রাইসাকে ইচ্ছে করে জোরে সোরে একটা চিমটি মারে। চিমটিটা খেয়ে রাইসা চিৎকার দিয়ে বলে উঠে, মিথিলা, চিমটি দিতে বলেছি বলে এত জোরে দেবে? সরি ভাবি। কিন্তু রাইসা মিথিলার সরি কথাটি না শুনে আনমনে চিন্তা করতে লাগলো। সেই তো নামাজ পড়তে গেল, তাহলে আমার সাথে কেন এমন আচরণ করলো? আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদের কষ্ট, অনুভূতি আর নিজের ভেতরের আসল মানুষটাকে সবার থেকে লুকিয়ে রাখে। সেই মানুষগুলোকে চেনাও বড় দায়। এই মানুষটাও বোধহয় তাদের তালিকার একজন হবে। রাইসার এরূপ রোবটের মতো দাঁড়িয়ে চিন্তার জগতে মগ্ন থাকতে দেখে মিথিলা একটু বিরক্তিকর ভাব নিয়ে রাইসার হাত স্পর্শ করে বলে উঠল, কি এত ভাবছো ভাবি? না, কিছু না। ও। এই বলে মিথিলা নিজের হাতটা গুটিয়ে নিতে ব্যস্ত হতেই হঠাৎ ওর মনে হলো রাইসার শরীরটা কেমন জানি গরম হয়ে আসছে। একটু অবাক কণ্ঠে মিথিলা রাইসাকে বলল, ভাবি, তোমার শরীর দেখি গরম হয়ে আসছে। রাইসা মিথিলার কথা ঘুরানোর জন্য হাসি মাখা কণ্ঠে বলে উঠল, আরে আমার ননদিনী, ও কিছু না। এখন তুমি বলো, এত সকালে আমার ঘরে কেন আসছো? মিথিলাও তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে নিচে মা বড় মা ডাকছে, চলো। আর তাছাড়া কতক্ষণ পর পাড়ার লোকজন আসবে তোমাকে দেখতে। আমায় দেখতে? কিন্তু কেন? বারে, তুমি আমার ভাইয়ের বউ, এ পাড়ার সব থেকে ধনী শামসুল হক সাহেবের একমাত্র পুত্র রিহান হকের বউ। তোমাকে দেখতে আসবে না তো কি আমাকে দেখতে আসবে? আর তাছাড়া তুমি নতুন বউ না, সবাই দেখবে না আমার ভাবিটা কত সুন্দর। মিথিলার কথায় রাইসা একটু অন্যমনস্ক হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নতুন বউ ভাবি সবকিছু শুধুমাত্র 2 মাসের জন্য। 2 মাস পর সব কিছুই শেষ হয়ে যাবে, সবকিছু। ভাবি, তুমি কিছু বললে? হ্যাঁ, না মানে আমি বলেছি তাড়াতাড়ি নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাব, কিন্তু এখন না। কেন? কারণ তোমাকে তো এখন আমি
সাজালামই না। বড় মা বলেছে তোমাকে অনেক সুন্দর করে সাজাতে। এত সাজ দিয়ে কি হবে? বারে আমার ভাইয়াকে তোমার প্রেমে ফাঁসাতে হবে না? রাইসা মিথিলার কথাটার কোনো উত্তর না দিয়ে অট্ট হাসি দিয়ে মিথিলার দিকে তাকিয়ে রইল। ভাবি তুমি ঘরে বসো, আমি একটু আসছি। কোথায় আছো? এসে বলবো, জাস্ট 5 মিনিট। আর হ্যাঁ ভাবি, এই 5 মিনিট তুমি একদম চুপটি করে এখানে দাঁড়িয়ে থেকো। এই বলে মিথিলা ঘর থেকে বেরিয়ে যায় আর রাইসা অন্যমনস্ক হয়ে বিছানার উপর বসে ভাবতে লাগলো। আমি কি এদের ঠকাচ্ছি? এরা যখন জানতে পারবে আমি 2 মাসের ভাড়া করা বউ, 2 মাস পর নিজের ঠিকানায় চলে যাব, তখন এরা কি করবে? আর আর হয়তো অনেক কষ্টও পাবে। কিন্তু আমিই বা কি করতে পারি? আমি যা করছি সব তো। আসবো? রাইসা একটু চমকে উঠে বলে উঠল। কে? রিয়ান কোনো জবাব না দিয়ে ভদ্র ছেলের মতো রুমে ঢুকে যায়। রাইসা রিয়ানকে দেখতে পেয়ে বিছানার বালিশগুলোকে ঠিক করতে লাগলো। রিয়ানও দাঁড়িয়ে রাইসার বালিশ ঠিক করার দিকে তাকিয়ে রইল। রিয়ানের এভাবে অসহায়ত্বভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাইসা বালিশ গুছিয়ে একটু শান্ত কণ্ঠে রিয়ানকে বলল, আপনি কি কিছু বলতে চান? না মানে কি এত আমতা আমতা করছেন? কি বলবেন বলে ফেলুন। এই বলে রাইসা বিছানাটা ঝাড়তে লাগলো। রিয়ান তখন আস্তে আস্তে রাইসার কাছে এসে বলে উঠল। হাতটা পাতুন দেখি। রিয়ানের এমন কথা শুনে রাইসা বিছানা ঝাড়া বন্ধ করে বলে উঠল, কেন? আরে পাতুন না। ওকে। একটু অস্বস্তিকর ভাব নিয়ে রাইসা হাত পাততেই রিয়ান রাইসার হাতে এক পাতা প্যারাসিটামল দিয়ে প্রচণ্ড রাগী মাখা কণ্ঠে বলে উঠল, এই নিন, আগে ভাগে এখান থেকে ওষুধ খেয়ে ফেলুন, কারণ বলা তো যায় না, সকালের পানিগুলো অনেক ঠান্ডা ছিল, ওগুলোর স্পর্শতার কারণে আবার জ্বর না চলে আসে, তখন কিন্তু আবার সব দোষ তো আমার ঘাড়ে এসে পড়বে। নিন, খেয়ে নিন। এই বলে রিয়ান নিজের আবেগটাকে লুকানোর জন্য রাইসার থেকে এক প্রকার পালিয়ে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা একটু হেসে রিয়ানকে বলে উঠল, অল্প জ্বরকেই যদি সহ্য করতে না পারি, তাহলে জীবনের ঝড়কে কিভাবে ফেস করব? আর তাছাড়া অসুস্থ না হলে বুঝবেন কি করে একজন অসুস্থ মানুষের কতটা কষ্ট? রাইসার কথাগুলো শুনে রিয়ান থমকে গিয়ে রাইসাকে আচমকা কণ্ঠে বলে উঠল, মানে আপনি মনে হয় লাইফে কখনো ক্রাইসিস ফেস করেননি, তাই না? তা বলতে পারেন এক প্রকার। হ্যাঁ, আসলে ছোটবেলা থেকে মা বাবার ছায়ের নিচে থেকে মানুষ হয়েছি, তো এর জন্য কখনো রিয়েল লাইফের জটিলতার মুখোমুখি হতে হয়নি। এর জন্য এই অবস্থা। কিন্তু কি জানেন, আমি ফেস করেছি প্রতিদিন সত্যিকারের বাস্তবতাকে। নিজের চোখের সামনে দেখেছি মর্গে একসাথে স্বামী ছেলে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেও একটি মেয়ে দমে যায়নি, জীবনটাকে নতুন করে শুরু করেছে। আমি দেখেছি রোজ চাকরি খুঁজতে যাওয়া বেকার সেই ছেলেটি যে একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে নিজের পাটাকে হারিয়ে ফেলে, তবুও জীবনের কাছে হার মানেনি। আমি দেখেছি প্রতিদিন শকুনদের কাছে নিজেকে সঁপে দেয়া অসতী পাড়ার সেই মেয়েটি যে নিজের শরীরের বিনিময়ে মা বাবা সংসার আর বোনের পড়া খরচ চালায়, অথচ এত কিছুর পরেও একটিবারের জন্য আত্মহত্যা নামক পাপের কথা ভুলেও চিন্তা করে না। রাইসার কথাগুলো শুনে রিয়ান অবাক দৃষ্টিতে রাইসার পানে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, আমার অনেক কাজ আছে, আমি আসি। রাইসাও রিয়ানকে কোনো বাধা দিল না, কেননা রাইসা বুঝতে পেরেছে এই মানুষটি প্রত্যাহ নিজের কাছের মানুষগুলোর থেকে পালিয়ে বেড়াচ্ছে। হয়তো একদিন এই পালানোর সমাপ্ত হবে। শুনুন, একটা কথা ছিল। গলার আওয়াজটি পেয়ে রাইসা দরজার দিকে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। জি বলুন। না, আসলে আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি যেটা আসলে আপনি সেটা নয়। মানে? না, কিছু না। আসলে মাঝে মাঝে আপনাকে আমার খুব রহস্যময় লাগে, খুব। রিয়ানের এরূপ বক্তব্য শুনে রাইসা আমতা আমতা করতে লাগলো। ঠিক সেই সময় মিথিলা রিয়ানের শার্ট পিছন থেকে টেনে ধরে বলে উঠল, কি হয়েছে সব ভাইয়া? কে? ও মিথি? তুমি এখানে কি করছো? না মানে এত মানে না করে এখান থেকে যেতে তো দাও, আমি এখন ভাবিকে সাজাবো। যাও তো। মিথিলার কথায় রিয়ান কোনো জবাব না দিয়ে বলতে গেলে এক প্রকার পালিয়ে চলে যায়। রিয়ান চলে যাওয়া মাত্রই মিথিলা রাইসার রুমে ঢুকে বিছানার উপর 3টে বক্স আর একটা শাড়ি রেখে অতঃপর রুমের দরজা লাগিয়ে দেয়। মিথিলাকে রুমে ঢুকতে দেখেই
রাইসা ওষুধের পাতাটি বালিশের তলে লুকিয়ে ফেলে। অতঃপর বিছানার উপর রাখা গহনার বক্সগুলো আর শাড়িটা দেখে একটু অবাকভাবে মিথিলাকে উদ্দেশ্য করে রাইসা বলে উঠল, এসব কি মিথিলা? কেন ভাবি? শাড়ি গহনা? সে তো আমিও দেখেছি, কিন্তু এত গর্জিয়াস শাড়ি আবার এত গহনা কার জন্য? কেন, তোমার জন্যই তো ভাবি। দেখ, আমি এত গহনা গর্জিয়াস শাড়ি পরতে অভ্যস্ত নই। তো কি হয়েছে ভাবি, এখন থেকে অভ্যাস করো, বিকজ তোমার এইগুলোই পড়তে হবে, বড় মার কড়া নির্দেশ। পরতেই হবে? হুম। কি আর করার, পরাও, তোমার যা ইচ্ছা। থ্যাংক ইউ ভাবি। এই বলে মিথিলা বিছানার উপর থেকে শাড়িটা নিয়ে রাইসার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই না ভাবি, এটা পরেও আসো। ঠিক আছে। রাইসা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসে। রাইসা যখন ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হয়, মিথিলা তখন রাইসাকে দেখে পুরো থ হয়ে যায়। অবশ্য হবেই বাই না কেন, একটি মায়াবী চেহারা যুক্ত মেয়ে, যার হরিণের মতো চোখ, রক্তজবা ঠোঁট, তার উপর ঠোঁটের ডান পাশে একটি তিল আর মাথায় মেঘ বরণ কেশ। সে যদি একটি গাঢ় নীল গোল্ডেন পুঁথি দিয়ে কাজ করা শাড়ি পরে, তাহলে তো তার দিকে তাকিয়ে থেকে যে কেউই এক যুগ হয়তো পার করে দিতে পারবে। কি গো ননদিনী, আমার এমন ভাবে কি দেখছো? হ্যাঁ, উফ ভাবি, এই শাড়িটা পরে তোমাকে একদম এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। এবার গহনা পরলে আর সাজলে তোমাকে না না জানি কত সুন্দর লাগবে। দেখলে আজকে ভাইয়া তোমার দিকে চোখই ফেরাতে পারবে না। হ্যাঁ, তোমার ওই হট টেম্পারেচার ভাই আগে আমার দিকে তাকালে তো চোখ ফেরাবে না। তাকাবে ভাবি, তাকাবে। দেখোই না তোমাকে কত সুন্দর করে সাজাই। মিথিলা রাইসাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে প্রথমে গহনা পরাতে লাগলো, তারপর নাকে নথ পরালো, চোখে কাজল আর ঠোঁটে খয়েরি লিপস্টিক আর চুল খোপা করে তার মধ্যে ফুল গেঁথে দিল। তারপর রাইসার মুখটাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করে মিথিলা বলে উঠল, দেখো ভাবি কেমন সাজালাম তোমায়। রাইসা আয়নার মধ্যে নিজের চেহারাটাকে দেখে একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল, আসলে মিথিলা, আমি না এত সাজগোজ একদমই পছন্দ করি না। আমার কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। এত সুন্দর করে সাজালাম আর তুমি এই বলছো? ভাবি একটা দিনই তো, আর তাছাড়া তুমি তো নতুন বউ, তোমাকে তো সাজতেই হবে। দূর, ভালো লাগে না। এসব বললে আর হবে না। এই বলে মিথিলা হাসতে হাসতে নিচে বসে রাইসাকে জুতা পরাতে লাগলো। রাইসা তখন একটু লজ্জাকর ভাবে মিথিলাকে বলল, মিথিলা, কি করছো তুমি? ও কিছু না ভাবি, তোমাকে জুতোটা পরিয়ে দেই, তবেই তো সাজটা পারফেক্ট হবে। এই বলে মিথিলা রাইসাকে জুতা পরাতে লাগলো। রাইসা তখন মিথিলাকে ভয়ে ভয়ে বলে উঠল, মিথিলা, আমি না উঁচু জুতো পরে হাঁটতে পারি না। এটা না পরিয়ে অন্য একটা নর্মাল জুতো পরালে হয় না? আরে কিছু হবে না ভাবি, আমি আছি না, ধরে ধরে নিয়ে যাব। আর তাছাড়া পড়ে যাও যদি, তাহলে ভাইয়া আছে না। নয় হ্যাঁ, সিনেমাতে দেখো না, নায়িকা পড়ে যেতে লাগলে নায়ক এসে তখন ধরে। উফ, কি রোমান্টিক সিন। কিন্তু মিথিলা, এটা সিনেমা নয়, বাস্তব জীবন। আমি সত্যি উঁচু জুতো পরে কমফোর্টেবল ফিল করি না। ও কোনো সমস্যা নয়, পড়ে যেতে লাগলে ভাইয়া এসে তোমাকে ধরবে। আর পারলে প্লিজ ইচ্ছে করে পড়ে যেও। মিথিলা, আমি মরছি টেনশনে আর তুমি আমার সাথে মজা করছো। আচ্ছা সরি ভাবি, এখন চলো নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাবো, তো কি তুমি থাকবা? কিন্তু জুতা তো চেঞ্জ করবো না। উফ ভাবি চলো তো, বললাম না আমি আসছি। আমি কিন্তু সত্যি হাঁটতে পারবো না, আমাকে কিন্তু ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে মিথিলা রাইসাকে ধরে ধরে উপর থেকে নিচ অবধি নিয়ে আসলো। নিচে আসতেই মিথিলা একটু অবাক হয়ে গেল, কেননা পুরো ড্রয়িং রুমে কেউই নেই। একটু বিস্মিত কণ্ঠে নিজেই নিজেকে বলে উঠল, কি ব্যাপার, সবাই কোথায়? আমি কি একটু বেশি দেরি করে ফেলেছি? তাই নয় তো কি, হ্যাঁ, যে সাজটা সাজালেনই না, দেরি তো আলবাদ হয়েছে। দেখ, সবাই হয়তো যে যার কাজে চলে গেছে। আরে কোনো সমস্যা নেই ভাবি, এখন আমি সবাইকে রাখছি।
এই বলে মিথিলা সামনের দিকে যেতেই দেখতে পেল রিয়ান সোফায় বসে গভীর মনোযোগ সহকারে পেপার পড়ছে। রিয়ানকে দেখতে পেয়ে মিথিলা রাইসা দুজনের চোখে মুখে হাসির ঝলকানি দেখা যায়। মিথিলা রিয়ানকে দেখা মাত্রই রাইসাকে ছেড়ে রিয়ানের কাছে গিয়ে হাত থেকে পেপারটা কেড়ে নেয়। মিথিলার এরূপ কাণ্ডতে রিয়ান প্রচণ্ড রাগে দাঁড়িয়ে গেল। তারপর মিথিলাকে বলল, কি হলো মিথি, তুই পেপারটা কেড়ে নিলি কেন? সারাদিন পেপারে মুখ গুজে আর কতদিন থাকবি ব্রো? এবার একটু আমার ভাবির দিকে তাকা। মানে? রাইসা যখন খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল। হাই স্বামী। রাইসার গলার আওয়াজ রিয়ানের কানে আসতেই রিয়ান সামনের দিকে তাকাতেই দেখতে পেল সিঁড়ির পাশে রাইসা দাঁড়িয়ে রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। রিয়ান রাইসাকে নতুন রূপে কিংবা এত সুন্দর সাজে দেখেও ভালো করে ওর দিকে তাকালো না, বরং মিথিলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এসব কি হচ্ছে মিথি? কি হচ্ছে মানে? তোর জন্য দেখ, ভাবিকে আমি এত সুন্দর করে সাজালাম আর তুই কোথায় প্রশংসা না করে বলছিস কি হচ্ছে সব? মিথিলার কথায় রিয়ান তখন হাসতে হাসতে বলে উঠল, মিথি কামন, তুই বোধহয় ভুলে গেছিস পেতনিকে যতই সুন্দর করে সাজাই না কেন পেতনিকে পেতনি লাগে। রিয়ানের এমন মন্তব্য রাইসা প্রচণ্ড ক্ষেপে যায়। এতটাই ক্ষেপে যায় যে কিছুক্ষণের মধ্যে ও ভুলে যায় যে ওর পায়ে উঁচু জুতো আছে। প্রচণ্ড রাগে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, কি আপনি আমাকে পেতনি বলছেন? দেখুন আপনার আমি কি হাল করি। এই বলে দ্রুত হেঁটে রিয়ানের কাছে আসতেই ঠাস করে পড়ে যেতে গেলেই রিয়ান তৎক্ষণাৎ গিয়ে ধরে ফেলে। রিয়ান নায়কের মতো রাইসাকে গিয়ে ধরায় মিথিলা আনন্দজনকভাবে বলে উঠল, ওয়াও কি সুন্দর ভাইয়া, ফাটাফাটি ফাটিয়ে দিয়েছিস পুরোই সিনেমার মতো। রাইসা মিথিলার কথা শুনে রিয়ানের চোখে চোখ রেখে একটু লজ্জিত স্বরে বলে উঠল। থ্যাংক ইউ মেরা স্বামী। কথাটি শোনা মাত্রই রিয়ান হি হি করে হাসতে হাসতে রাইসাকে বলল, ওয়েলকাম পেতনি। এই বলে হাসিটাকে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে নিজের হাত দুটো গুটিয়ে ফেলল। ব্যাস, আর রাইসা তখন ঠাস করে নিচে পড়ে যায়। রাইসাকে যেতে দেখে মিথিলা দৌড়ে এসে রিয়ানকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভাইয়া এটা কিন্তু সিনেমাতে হয় না, তুমি দেখি ওকে বাঁচানোর বদলে উল্টো ফেলে দিয়েছো। মা কি ব্যথাই পেলাম। মিথিলা, এই বক রাক্ষসের সাথে কথা না বলে আমাকে প্লিজ উঠাও। হ্যাঁ ভাবি। এই বলে মিথিলা রাইসাকে উঠাতে লাগলো। রিয়ান তখন মুচকি হেসে রাইসাকে বলে উঠল, আহারে, খুব বেশি লেগেছে তাই না? কি করব বলুন? আপনার মতো একটা চাউলের বস্তার ভার আমার মতো বাচ্চা কি নিতে পারে? কি আমি চাউলের বস্তা? দাঁড়ান দেখুন কি করি আপনার। দুধ, এই জুতাটা আর পরবই না। এই বলে রাইসা জুতো দুটো ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাগে গাল দুটো ফুলিয়ে আগ্নেয়গিরির চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। রাইসার এই অবস্থা দেখে রিয়ান উচ্চস্বরে হাসতে লাগলো। মিথিলা তখন টেবিলের ওপর থেকে কফির মগটা নিয়ে আসে, অতঃপর রাইসার হাতে দিয়ে বলে উঠে, ভাবি নিজের সম্মান বাঁচাও। ইয়া ননদিনী। এই বলে মিথিলার হাত থেকে কফির মগটা নিয়ে রাইসা রিয়ানের মাথায় পুরো কফিটা ঢেলে দেয়। ব্যাস, কফির স্পর্শে রিয়ানের হাসি মুখ আবার রাগের চেহারায় পূর্ণ হয়। হোয়াট দ্য? চুপ, একদম কথা বলবে না। আমাকে পেতনি বলা তাই না? ইচ্ছে করছে আপনাকে গলা টিপে ধরি। কি? রিয়ান রাইসার এরূপ ঝগড়ায় প্রচণ্ড অন্যমনস্ক হয়ে রিয়ানের মা অর্থাৎ মিসেস শায়লা বেগম রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে রিয়ানের মাথায় কফি, মুখে প্রচণ্ড রাগের ছায়া, আর অন্য পাশে মাথায় এক হাত ঘোমটা দিয়ে রাইসা আর সাথে মিথিলা মেনি বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। মিসেস শায়লা বেগম রিয়ানকে এই অবস্থায় দেখে বলে উঠল, এ কি রিয়ান, এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? কি আর হবে মম, তোমাকে দেখে যে মাথায় এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে আর মিথি আমার মাথায় কফি ঢেলে দিয়েছে। কথাটি শুনে মিসেস শায়লা বেগম কিছু বলার আগেই মিথিলার মা অর্থাৎ শিলা বেগম উপর থেকে নিচে নামতে নামতে বলে উঠল, এসব কি মিথি? ওরা তোমার বড় ভাই, ফাজলামির একটা সীমা আছে।
শিলা বেগমের গলার আওয়াজ পেয়ে মিথিলা একটু ভয়ে মাথা নিচু করে ফেলে। মিথিলা প্রচণ্ড রকমভাবে শিলা বেগমকে ভয় পায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, একে তো দানবের মতো চেহারা, তার উপর একটু রকচটা মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। রিয়ানের মা হয়তো সম্পর্কে এবং বয়সী শিলা বেগমের বড়, কিন্তু স্বভাব আচরণ আর চলাফেরা কথাবার্তায় সবাই শিলাকে বড় বউ হিসেবে মনে করে। আর শিলা বেগমের সাথে বাড়ির কেউই সহজে কথা বলে না। বলার আগে অন্তত একবার হলেও ভাবি, কিন্তু একমাত্র রিয়ান যে শিলা বেগমের চোখের মণি। রিয়ানের সমস্ত আবদার শিলা বেগম অনায়াসে পূরণ করার চেষ্টা করে। মিথিলার মাকে নিচে নামতে দেখে রাইসাকে ফিস ফিস করে বলে উঠল, ভাবি সাবধানে, যে নামছে তার সামনে না একদম ভাইয়াকে নিয়ে মজা করো না, না হলে কিন্তু। এই মিথি, কি ফিসফিস করছিস রে? না মানে কিছু না। কিছু না, দাঁড়া দেখ তোর অবস্থা আমি কি করি। সোনামা, ও সোনামা। ডাকতে ডাকতে রিয়ান শিলা বেগমের কাছে গিয়ে বলে উঠল, দেখো আমার কি অবস্থা করেছে। এ কি, তোর এই অবস্থায় করেছে কে? কে আর করবে, ওই যে ওই এক হাত ঘোমটা দিয়ে মেনি বিড়ালের মতো এখন যে দাঁড়িয়ে রয়েছে। রিয়ানের এমন কথা শুনে শিলা বেগম প্রচণ্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল, বিয়ে হয়েছে একদিন না হতেই এখন এই অবস্থা? শিলা বেগমের এমন উক্তিতে রাইসা নিচু স্বরে শিলা বেগমকে বলে উঠল, কি করব বলুন? কেউ যদি আমাকে চাউলের বস্তা বলে তাহলে আমি কি তাকে ছেড়ে দিব? চাউলের বস্তা বলেছে তো কি হয়েছে, তাই বলে তুমি ওর মাথায় কফি ঠেলে দিলে? সাহস তো তোমার কম নয়। শিলা বেগমের চোখে মুখে প্রচণ্ড রাগের ছায়া দেখে মিথিলা ফিস ফিস করে রাইসাকে বলে, ভাবি বললাম না কথা বলো না, এই খেপলো বলে। দাঁড়াও দেখো না কি করি। এই বলে রাইসা কাঁদতে লাগলো জোরে জোরে। রাইসার কান্না দেখে সবাই অবাক হয়ে ওর পানে তাকিয়ে রইল। শিলা বেগম আর রিয়ানের মা শায়লা বেগম বিস্মিত কণ্ঠে রাইসাকে জিজ্ঞাসা করলো, এই তুমি কাঁদছো কেন? প্রশ্নটি শুনে রাইসা কান্নাটা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে শিলা বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আমার সম্মান বাঁচানোর জন্য এমন করলাম আর আপনি আমাকে বকা দিচ্ছেন? মানে আমার সম্মান বাঁচানোর জন্য? ভাবি এবার কিন্তু তুমি কেস খাবে। এই মেয়ে, কি ফিসফিস করছো? কই বললে না তো আমার সম্মান বাঁচানোর জন্য মানে? আসলে কি সোনামা, উনি আমাকে চালের বস্তা বলেছে। আমি তো একটা মেয়ে, তার মানে একটা মেয়েকে চালের বস্তা বলা মানে তো পুরো মেয়ে জাতটাকেই চালের গুদাম দুধতরি চালের বস্তা বলেছে। রাইসার এমন কথা শোনা মাত্রই শিলা বেগম, মিথিলা, শায়লা বেগম একসাথে রিয়ানের দিকে তাকিয়ে বলে প্রচণ্ড ক্ষেপে উঠল, এই কথা তো আগে ভাবিনি রিয়ান। তিনটে মেয়ে মানুষের এভাবে অগ্নিময় চোখের স্পর্শে রিয়ানের পুরো শরীর ভয়ে আর রাইসার প্রতি রাগে ক্রমশ ঘামতে লাগলো। রিয়ান সোনা মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, সোনামা, আমি কিন্তু এভাবে ভেবে বলিনি, ও তোমাকে মিথ্যে বলছে। এই বলে রিয়ান দ্রুত রাইসার সামনে গিয়ে ওকে চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে তুমি কি বলছো এসব? রিয়ানের কথাটি শুনে রাইসা মুস্কি হেসে রিয়ানকে চোখ টিপ দিয়ে বলে উঠল, কেমন দিলাম আমার হট টেম্পারেচার জামাই? ও তার মানে এসব তুমি ইচ্ছে করে করছো? আমি তোমাকে দেখে নিব। হঠাৎ রিয়ানের মনে হলো পেছন থেকে কেউ একজন তার শার্টের কলার ধরে টানছে। কৌতূহল বশে পেছনে তাকাতেই দেখে রাগান্বিত ভাবে সোনামা। এই, তুই ওর সাথে কি বলেছিস? আমার সাথে কথা বল। তুই মেয়েদের অপমান করছিস? ইয়ে মানে না সোনামা, ও মিথ্যে বলছে, দেখো ও চোখ টিপ দিচ্ছে। চুপ, তুই আমার সাথে একদম আর কথা বলবি না। এই বলে শিলা বেগম দানবের মতো হাঁটতে হাঁটতে উপরে চলে গেল। রিয়ান কিছু সময় বক রাক্ষসের মতো রাইসার দিকে তাকিয়ে থেকে তারপর কিছু না বলেই নিজের ঘরের দিকে চলে গেল। রিয়ান চলে যাওয়ার পর শায়লা বেগম রাইসার কাছে গিয়ে আলতো করে ওর মুখে হাতটা রেখে স্নেহমাখা কণ্ঠে বলল, এই সংসার আর আমার ছেলেটাকে আগলে রেখো। রাইসা তখন সম্মানজনকভাবে শায়লা বেগমকে সালাম করলো। শায়লা বেগম তখন হাসি মুখে রাইসাকে বলল, তুমি এখানে বসো মা, আমি সবাইকে ডেকে আনছি মা। আর হ্যাঁ মিথিলা, তুই ওর সাথে থাক। বড় মা। মিসেস শায়লা বেগম ড্রয়িং রুম থেকে যেতেই মিথিলা আর রাইসা
একজন আরেকজনের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। ভাবি তুমি তো ফাটিয়ে দিয়েছো। তা তো বুঝলাম, কিন্তু সোনামা তো রিয়ানকে অনেক ভালোবাসে। তাহলে আমার এই সামান্য কথায় ওর প্রতি এত ক্ষেপে গেল কেন? ভাবি তোমার আন্দাজে মারা ঢিলটাই তো লেগে গিয়েছে। মানে? মানে মা পৃথিবীতে সব থেকে বেশি অপছন্দ করে কেউ যদি মেয়েদের অসম্মান করে। কোনোভাবে যদি কারো কাছে মেয়েদের অসম্মান ইঙ্গিত থাকে, ব্যাস তার আর রক্ষে নেই। সেই হিসেবে তো ভাইয়াকে কিছুই বলো না। তাই নাকি? আগে বলবে না? তাহলে তো কাটা গায়ে নুনের ছিটা একটু বেশি দিতাম। ভাবি এবার কিন্তু আমি তোমার বিপক্ষে চলে যাব। আমার ভাইয়া কিন্তু অত খারাপ নয় যে এমন করে বলছো। বুঝতে কি বুঝবে দাদু ভাই? এত সুন্দর করে ডাক আর স্নেহমাখা কণ্ঠের আওয়াজ পেয়ে রাইসার মিথিলা সামনে তাকাতেই দেখে শায়লা বেগম একজন বৃদ্ধ মহিলাকে ধরে ধরে রাইসার কাছে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলাটিকে দেখে মিথিলার মুখে একরাশ হাসি নিয়ে মহিলাটির কাছে যেতে লাগলো আর বলতে লাগলো, দিদুন তুমি এসো এসো। এই বলে মিথিলা আর শায়লা বেগম দিদুনকে ধরে ধরে রাইসার সামনে আনতেই রাইসার সম্মানতর ভাবে দিদুনকে সালাম করলো। সালাম করে দাঁড়িয়ে দিদুনের দিকে তাকাতেই দিদুন চোখ জল চোখে শায়লাকে উদ্দেশ্য করে বলে উঠল, বড় বউ তো দেখছি একেবারে রিয়ার মতো লক্ষ্মী মন্ত্র। বেঁচে থাক দাদু ভাই। দিদুনের মুখ থেকে রাইসা রিয়া নামটি শোনা মাত্রই আবারও ওর মনে প্রশ্নরা বাসা বাঁধল। কে এই রিয়া? এই বাড়ির দেয়াল, এই বাড়ির মানুষদের মুখে তাদের মনে শুধু রিয়া কেও। রাইসাকে এমন চিন্তার জগতে থাকতে দেখে মিসেস শায়লা বেগম বলে উঠল। কি ভাবছো মা? শায়লা বেগমের গলার আওয়াজে রাইসার ভাবনা জগৎ থেকে বাস্তবতা ফিরে আসলো। তারপর অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে বলল, কিছু না মা। ও আচ্ছা, এসো তোমার সাথে বসে দুদণ্ড কথা বলি। তারপর রাইসা, দিদুন, মিথিলা আর মিসেস শায়লা বেগম একসাথে বসে জমিয়ে গল্প করতে লাগলো। ঠিক এমন সময় শামসুল হক 2 ব্যাগ বাজার নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, কই আমার নতুন বৌমা কই? শামসুল হকের গলার আওয়াজে সবাই দাঁড়িয়ে গেল। রাইসা চোখে মুখে একরাশ খুশি নিয়ে দরজার সামনে যেতে অগ্রসর হলেই মিসেস শায়লা বেগম তখন রাইসাকে বলে উঠল, তোমার যাওয়া লাগবে না মা, আমি যাচ্ছি। না মা, আমিই যাব। হ্যাঁ, আমার বৌমাকে এই দিকে আসতে দাও দেখি। রাইসার দরজার কাছে গিয়ে হাত থেকে বাজারের ব্যাগগুলো নিতে লাগলো আর গম্ভীর কণ্ঠে শামসুল হককে বলল, বাবা, আপনার এই শরীর নিয়ে কিন্তু বাজারে যাওয়া একদম উচিত হয়নি। আরে শরীরের কথা বাদ দাও তো মা। কতদিন পর এই হক বাড়িতে আবার খুশির বন্যা বইছে। এই বলে শামসুল হক রাইসার হাত দুটো আলতো করে ধরে বলল, মারে, আজ থেকে এই সংসার তোর। তুই আমার রিয়ানের মতো চলে যাস না। বারবার এদের এসব কথায় রাইসার মনটা মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলছে, কিন্তু এটা কখনো সম্ভব না। না, আমাকে চলে যেতেই হবে। আমার সময় শেষ হল। কিরে, কি ভাবছিস মা? না কিছু না, আসুন বাবা। ঘরে ঢুকতেই শামসুল হকের উপরের দিকে চোখ পড়তেই দেখলো রিয়ান উপর থেকে নিচে নামছে। রিয়ানকে দেখা মাত্রই শামসুল হক অট্টহাসিতে হেসে রিয়ানকে বলল, আরে মা শোন, আয় নিচে আয়, আমার সাথে একটু বস। তোর সাথে আজ আমি গল্প করব। দেখ, আজ আমি নিজে বাজার করেছি শুধু তোর জন্য। রিয়ান শামসুল হকের কথাগুলোকে না শুনেই উল্টো শামসুল হকের মুখের ওপর বলে দিল, বাবা আমি বের হচ্ছি। রিয়ানের এমন কথায় সবার মুখের হাসিটা মেঘের ছায়ায় ঢেকে গেল। বিশেষ করে রাইসার চোখে আবছা আবছা জলও চলে আসলো। আজকের বিয়ের পরের দিন একটু পরেই অনেক লোকজন আসবে, অথচ ওই থাকবে না, তা কি হয়? মানুষ যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো? অন্তত নিজের বাবা মায়ের খুশির জন্য তো আজকের দিনটায় ও একটু অভিনয় করে না হয় কাটিয়ে দিতে পারতো। বের হবি মানে কোথায় যাবি? শামসুল হকের প্রশ্নটা শুনে রিয়ান একটু অস্বস্তিকর ভাবে বলল, কেন বাবা, তুমি জানো না আমি কোথায় যাব? ভাইয়া আজকের দিনেও তুই এইভাবে চলে যাবে? কেন? আজকের দিন কি? একটা কথা সবাই মাথায় ঢুকিয়ে রেখো, ও আমি জাস্ট তোমাদের জন্য
বিয়েটা করেছি, তাছাড়া আর কিছুই নয়। এই বলে রিয়ানও চলে যায়। রাইসা অবাক দৃষ্টিতে রিয়ানের চলে যাওয়াটার দিকে তাকিয়ে রইল। মানুষ বুঝি কষ্টের স্পর্শে ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যায়। রিয়ানের এভাবে চলে যাওয়ায় শামসুল হক প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। রাইসার দিকে তাকিয়ে কান্না মাখা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম ও বদলে গেছে মা, কিন্তু ও শুধু আমার জোরে বাধ্য হয়ে তোকে বিয়ে করলো। তার মানে ও কোনো দিনও বদলাবে না, এই জীবন থেকে বেরিয়ে আসবে না। রাইসা বুঝতে পারল না ও কি বলবে, কিন্তু ওর মুখের সামনে অসহায়ত্ব আর এক বুক ভালোবাসা নিয়ে এমন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের মধ্যে কেউ তার হারানো সন্তানকে ফিরে পেতে চায়, এক বৃদ্ধ অসহায় তার নাতনিকে ফিরে পেতে চায়, আর এক বোন তার ভাইকে। ব্যাস, রাইসা আর কোনো কিছু না ভেবেই মুখগুলোর দিকে কিছু সময় তাকিয়ে বলে উঠল, ধৈর্য হারাবেন না বাবা, আপনার ছেলেকে আমি আবার তার আগের জীবনে ফিরিয়ে আনবই। রাইসার এমন কথায় সবার মুখে একরাশ হাসি আর চোখে রাইসার প্রতি অগাধ বিশ্বাসের ছায়া দেখা গেল। সারাদিন নানা লোকজন প্রতিবেশী রাইসাকে দেখতে আসলো। তাদের সামনে মেকআপের আবরণে নিজের কষ্টটাকে লুকিয়ে মুখে দিব্যি হাসি রেখে দিনটা পার করে দিল। অনেক গেস্ট শামসুল হককে যতবারই রিয়ানের কথা জিজ্ঞেস করে কথা বলেছে, ততবারই তিনি কোনো না কোনোভাবে এড়িয়ে চলে যায়। রিয়ান সারাদিন একবারও বাড়িতে না আসায় রাইসার চেহারায় ক্রমশ চিন্তার ছায়া চলে আসতে লাগলো। মিথিলাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো,